আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সিমন দ্য বোভায়ারের বিখ্যাত বই আ ভেরি ইজি ডেথ। এই বইটির আজ দ্বিতীয় পর্ব। শৈশবে আমার মা খুব সুখী ছিলেন বলে আমার মনে হয় না। আমি তাকে শুধু একটা সুখ স্মৃতির কথা বলতে মনে করতে পারি। লোরেনের একটা গায়ে তার নানির বাগানের কথা। গাছ থেকে পেড়ে তাজা প্লাম ফল খেতেন তারা। তার বার্দুনের ছেলেবেলার কথা তিনি কখনো আমাকে বলেননি। তার ৮ বছরের বয়সের একটা ফটোগ্রাফ আছে, ডেইজি ফুলের মতো করে পোশাক পরানো। আমি বলেছিলাম, খুব সুন্দর ছিল তোমার পোশাকটা। মা জবাব দিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু আমার সবুজ মোজার রং গলে গিয়ে আমার চামড়ার ভেতরে ঢুকে গিয়েছিল। ওটা দূর করতে ৩ দিন লেগেছিল। ওর গলায় ছিল বিরক্তির সুর। একটা তিক্ততা ভর্তি অতীত তার মনের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছিল। তার মায়ের নিস্পৃহতা সম্পর্কে তিনি আমার কাছে একাধিকবার অভিযোগ করেছেন। আমার নানির বয়স যখন ৫০, তখন তিনি নিস্পৃহ ও উদাসীন হয়ে পড়েন। রাগী রাগীও, হাসি নেই মুখে। আমার মায়ের প্রতি গতানুগতিক একটা স্নেহ প্রদর্শনের বেশি তিনি কিছুই করতেন না। নিজের স্বামীর প্রতি তার অনুরাগ ও মনোযোগ ছিল সীমাহীন। তার জীবনে তার নিজের ছেলেমেয়ের অবস্থান ছিল দ্বিতীয় সারিতে। তোমার লিলি মাসি ছাড়া আর কারোর জন্য তার সময় ছিল না। ক্ষুব্ধ কণ্ঠে মা সর্বদা এই উক্তিটি করতেন আমার নানার প্রসঙ্গে। ৫ বছরের ছোট লিলি, গোলাপি আর সুশ্রী, একটা তীব্র অমোচনীয় ঈর্ষা জাগিয়ে তুলত তার বোনের মনে। আমি কৈশোরোত্তীর্ণ হবার পূর্ব পর্যন্ত আমার মা আমার মধ্যে সর্বোচ্চ বুদ্ধিবৃত্তিগত এবং নৈতিক গুণাবলী আরোপ করেছেন। নিজেকে তিনি আমার সঙ্গে একাত্ম করেছেন, আর আমার বোন পুপেতকে তিনি সর্বদা হেয় করেছেন, অবজ্ঞা করেছেন। গোলাপি ও সুশ্রী পুপেত, আর ওইভাবে নিজের অজান্তেই মা ওর ওপরে তার প্রতিশোধ নিয়েছিলেন। তিনি সগর্বে আমাকে লে অয়স এবং মাদার সুপিরিয়রের কথা বলেছেন। তার সম্পর্কে মাদারের সুন্দর ধারণার মধ্যে তিনি সান্ত্বনা খুঁজে পান। সেটা তাকে তার আত্মমর্যাদা ফিরিয়ে দেয়। তিনি আমাকে তার ক্লাসের একটা আলোকচিত্র দেখিয়েছিলেন। একটা পার্কে ৬টি মেয়ে বসে আছে। দুপাশে দুজন ধর্মযাজিকা। ৪টি মেয়ে হোস্টেলে থাকত। তাদের পরনে ছিল কালো পোশাক। দুজন বাড়িতে থেকে পড়াশোনা করত। তাদের পরনে ছিল সাদা ফ্রক। মা এবং তার এক বন্ধু। তাদের কারো মুখে কোনো অভিব্যক্তি ছিল না। সবার পরনে ছিল লম্বা স্কার্ট, আর তাদের চুল ছিল আঁটো করে খোপা বাঁধা। মার জীবন শুরু হয়েছিল কঠোরতম নীতিমালা শৃঙ্খলে বাঁধা অবস্থায়, মফস্বলীয় ভব্যতার রীতিপদ্ধতির অনুশাসনের আওতায়, একটি কনভেন্টের মেয়ে নৈতিকতার বৃত্তে। ২০ বছর বয়সের সময় তিনি মনের দিক থেকে আরেকটা আঘাত পান। তিনি যে কাজিনের প্রেমে পড়েছিলেন, তার পছন্দ হয় আরেকটি মেয়েকে। সেও কাজিন, আমার মাসি জার্মেইন। এইসব আশাভঙ্গজনিত অন্তর্লীন স্পর্শকাতরতা ও ঈর্ষাপরায়ণতা মা সারা জীবন নিজের মধ্যে ধারণ করেছিলেন। বাবার সঙ্গে থাকার সময়ই মা প্রস্ফুটিত হন। তিনি ওকে ভালোবাসতেন। ওর প্রতি তার ছিল বিশেষ প্রশংসার মনোভাব। বাবা যে শারীরিক দিক থেকে মাকে ১০ বছর ধরে পুরোপুরি সুখী করেছিলেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাবা রমণী প্রেমিক ছিলেন। অনেক মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল, এবং মার্সেল প্রভোস্টের মতো, যার লেখা তিনি গভীর আনন্দের সঙ্গে পড়তেন, তিনিও মনে করতেন যে একজন যুবতী স্ত্রীর সঙ্গে স্বামীর আচার আচরণ চাইতে কম উদ্দীপনাময় হওয়া উচিত নয়। মায়ের ওপরে ঠোঁটে হালকা রোমের আভাস ছিল। তার প্রণয়নী ছিল উষ্ণ যৌনবেদনে মণ্ডিত। ওদের দুজনের নিখুঁত বোঝাপড়া সহজেই চোখে পড়ত। বাবা মায়ের বাহুতে আলতো করে চাপড় দিতেন, তাকে সোহাগ করতেন, কানে কানে তাকে আবোল তাবোল ভালোবাসার কথা শোনাতেন। একদিন সকালে মাকে আমি যেমন দেখেছিলাম, আজও আবার সেই রকম দেখতে পাচ্ছি। আমার বয়স তখন ৫ কিংবা ৬। মা খালি পায়ে করিডোরে লাল কার্পেটের ওপর দাঁড়িয়ে আছেন। তার পরনে তার লম্বা সাদা লিনেনের রাত কামিজ। তার বেনি বাঁধা চুল ঘাড়ের পেছন দিয়ে নেমে এসেছে। তার মুখের মৃদু হাসির উজ্জ্বল আভা আমার মনে দাগ কাটল। একটা রহস্যময়ভাবে আমি তাকে সম্পর্কিত করলাম যে শয়নকক্ষে তিনি এইমাত্র বেরিয়ে এসেছেন তার সঙ্গে। যে সম্ভ্রান্ত প্রাপ্তবয়স্ক মহিলা আমার মা, তাকে আমি এই অত্যুজ্জ্বল মূর্তিটির মধ্যে চিনতেই পারিনি। তবে কোনো কিছুই শৈশবকে মুছে ফেলতে পারে না। মায়ের মুখ নিখাত ছিল না।
ওদের মধুচন্দ্রিমার সময়ই বাবার স্বার্থপরতার দিকটি ফুটে বেরিয়েছিল। মা ইতালীয় হ্রদগুলি দেখতে চেয়েছিলেন, কিন্তু তার নিশ ছেড়ে আর এগিয়ে গেলেন না। সেখানে তখন সবেমাত্র ঘোড়দৌড়ের মরশুম শুরু হয়েছে। মা প্রায়ই তার ওই আশাভঙ্গের কথা বলতেন, কোনো রাগের সঙ্গে নয়, তবে দুঃখ ছাড়াও নয়। মা ভ্রমণ করতে ভালোবাসতেন। সাইকেলে বা পায়ে হেঁটে ভোসগেস কিংবা লুক্সেমবুর্গে ঘুরে বেড়াবার দিনগুলি ছিল তার সবচাইতে আনন্দময় সময়। আমার নানা ওইসব অভিযানের আয়োজন করতেন। তার আকাঙ্ক্ষিত এই জাতীয় বহু জিনিস মাকে ত্যাগ করতে হয়। তার কাছে আমার বাবার ইচ্ছাই সবসময় অগ্রাধিকার পেত। তার যেসব পুরনো বন্ধুর স্বামীদের আমার বাবা বিরক্তিকর মনে করতেন, মা সেই সব বন্ধুর সঙ্গে আর যোগাযোগ রাখলেন না। বাবা নিজে উপভোগ করতেন ড্রয়িং রুমের গালগল্প কিংবা নাট্যমঞ্চ। মা প্রফুল্লচিত্তে বাবার সঙ্গে ওসব জায়গায় যেতেন। মা সামাজিক অনুষ্ঠানাদি পছন্দ করতেন, কিন্তু তার সৌন্দর্যে নানা রকম বিদ্বেষপ্রসূত নিন্দাবাদ থেকে তাকে রক্ষা করতে পারেনি। তার মধ্যে মফস্বলের গন্ধ আছে। তিনি বুদ্ধিদীপ্ত নন। ওই অতি প্যারিসীয় সমাজে তার আড়ষ্টতা দেখে লোকের মুখে হাসি ফুটত। ওইসব জায়গায় তার কিছু কিছু মেয়ের সঙ্গে দেখা হতো, যাদের সঙ্গে আমার পিতৃদেবের সম্পর্ক ছিল। আমি নানা রকম গুঞ্জন ও বিশ্বাসভঙ্গের কথা কল্পনা করতে পারি। তার টেবিলে আমার বাবা তার সর্বশেষ প্রণয়িনীর ফটো সাজিয়ে রেখেছিলেন। একজন অতি উজ্জ্বল নারী, যিনি মাঝে মাঝে তার স্বামীকে নিয়ে আমাদের বাড়িতে আসতেন। ৩০ বছর পরে বাবা হাসতে হাসতে মাকে একদিন বলেন, তুমি ও ছবিটা নষ্ট করে ফেলেছিলে। মা অস্বীকার করেন, কিন্তু বাবা তার কথা বিশ্বাস করেননি। একটা জিনিস সুনিশ্চিত, তার মধুচন্দ্রিমার সময়েও মা তার ভালোবাসা ও আত্মগরিমার ক্ষেত্রে অনেক কষ্ট পেয়েছেন। তিনি ছিলেন আবেগদীপ্ত এবং একরোখা। তার আঘাত সারতে সময় লাগত। তারপর আমার নানা দেউলিয়া হয়ে গেলেন। মার মনে হলো যেন তার মর্যাদা ভুল উণ্ঠিত হয়েছে। তিনি ভার্দুনের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলেন। বাবাকে প্রতিশ্রুত যৌতুকের টাকা দেয়া হলো না। তিনি যে এজন্য তাকে দোষ দেননি, মা সেজন্য তাকে বিশেষ মহানুভব বলে বিবেচনা করেন এবং এই ব্যাপারে নিজেকে সারা জীবন ওর কাছে অপরাধী মনে করেন। বাবার অবস্থার পরিবর্তন হলে আমাদের প্রায় দারিদ্র্যের পরিবেশের অভিজ্ঞতা ঘটল। তখন মা কোনো কাজের লোকের সাহায্য ছাড়াই সংসার চালাবার সিদ্ধান্ত গ্রহণ করেন। দুর্ভাগ্যবশত ঘরকন্যার কাজ তার কাছে অত্যন্ত বিরক্তিকর মনে হতো এবং তার মনে হতো এসব কাজ করার মধ্য দিয়ে তিনি নিজেকে ছোট করছেন। কিন্তু আমি আত্মোৎসর্গ করেছি। তিক্ততার অনুভূতি বাদ দিয়ে ও কথা বলা কারোর পক্ষে সম্ভব নয়। আমার মায়ের স্ববিরোধিতাগুলির মধ্যে একটা ছিল এই যে, তিনি প্রীতি, অনুরাগ ইত্যাদির মাহাত্ম্য সম্পর্কে ছিলেন অতিশয় আস্থাবান, কিন্তু একই সঙ্গে তার রুচি, আকাঙ্ক্ষা, অপছন্দ প্রভৃতি এতই প্রবল ছিল যে যা কিছু এসবের বিরুদ্ধে যেত তাকে তিনি ঘৃণা না করে পারতেন না। যেসব বাধা নিষেধ ও ত্যাগ তিনি নিজে নিজের ওপর চাপিয়ে দিয়েছিলেন, তার বিরুদ্ধে তিনি নিরন্তর বিদ্রোহ করে চলেন। ২০ বছর পরে তিনি তার সমস্যার সমাধান যেভাবে করেছিলেন, ঘর সংসারের বাইরে কাজ নিয়ে তা যে যথাসময়ে করতে পারেননি, সেটা ছিল দুঃখজনক। তিনি ছিলেন উত্তম স্মৃতিশক্তির অধিকারী, অধ্যবসায়ী এবং বিবেকবান। তিনি একজন সেক্রেটারি হতে পারতেন কিংবা কোনো বইয়ের দোকানে কাজ করতে পারতেন। তিনি স্বশ্রেণী ও গোষ্ঠীর চোখে ছোট হয়ে যাচ্ছেন এই বোধে আক্রান্ত না হয়ে তিনি নিজের চোখে স্বমর্যাদাকে উন্নীত করতে পারতেন। ট্র্যাডিশন তাকে বুঝতে শিখিয়েছিল যে পরনির্ভরশীলতা একটা স্বাভাবিক অবস্থা, যদিও তার স্বভাব ও প্রকৃতি ছিল তার সম্পূর্ণ বিপরীত। তিনি উল্লেখিত কাজ নিলে এটা থেকে রক্ষা পেতেন এবং কোনো সন্দেহ নেই তাহলে পরবর্তী সময়ে যেসব ব্যর্থতা তাকে ঘিরে ধরে তার মুখোমুখি হবার শক্তি তার মধ্যে থাকত। আমি বাবাকে দোষ দিই না। এটা মোটামুটি সর্বজন বিদিত যে পুরুষদের ক্ষেত্রে অভ্যাস কামনাকে মেরে ফেলে। মা তার প্রথম দিকে সজীবতা হারিয়ে ফেলেছিলেন এবং বাবা তার উদ্দামতা। সেটা আবার জাগিয়ে তোলার উদ্দেশ্যে বাবা ভার্সাইয়ের কাফের পেশাদার মেয়েদের দিকে মনোযোগ দেন। আমার বয়স যখন ১৫ ও বিশেষ মধ্যে আমি তখন একাধিক দিন বাবাকে বাড়ি ফিরতে দেখেছি সকাল ৮টায়। গায়ে মুখে সুরার গন্ধ, ব্রিজ বা পোকার খেলার এলোমেলো গল্প করছেন। মা কোনো রকম ঝগড়াঝাঁটি বা চেঁচামেচি করতেন না। বিব্রতকর সত্য থেকে পালিয়ে যাবার ব্যাপারে তিনি এতই প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে উঠেছিলেন যে তিনি সম্ভবত বাবার কথা বিশ্বাস করতেন, কিন্তু বাবার ঔদাসীন্য তিনি খুশি মনে মেনে নিতে পারতেন না।
বুর্জোয়া বিবাহ যে একটা অস্বাভাবিক প্রতিষ্ঠান, তার একটিমাত্র দৃষ্টান্তই আমাকে সে কথা বিশ্বাস করাবার জন্য যথেষ্ট ছিল। তার আঙুলের বিয়ের অঙ্গুরীও তাকে আনন্দের সঙ্গে পরিচিত হবার অধিকার দান করেছিল। তার ইন্দ্রিয়সমূহের দাবি জোরালো হয়ে উঠেছিল, আর তার বয়স যখন ৩৫, তার জীবন যখন পূর্ণ বিকশিত, তখন তিনি সেই দাবিগুলি মেটাতে পারছিলেন না। যে লোকটিকে তিনি ভালোবাসেন, তার পাশে তিনি শয্যা গ্রহণ করে চলেন, আর ওই লোকটি প্রায় কখনোই তার সঙ্গে মিলিত হয় না। তিনি আশা করতে থাকেন, তিনি অপেক্ষা করে থাকেন, তিনি ব্যগ্র উন্মুখ হয়ে থাকেন, কিন্তু সব ব্যর্থতায় পর্যবেসিত হয়। এই অর্ধবৈধ পরিস্থিতির চাইতে যৌনমিলন পুরোপুরি বর্জন করতে পারলে সেটা তার মর্যাদার পক্ষে কম দুঃসহ হতো। তার মেজাজের ক্রমাবনতিতে আমি বিস্মিত হইনি। চটচাপড় ঘ্যান ঘ্যান করে পেছনে লাগা, আড়ালে নয় অতিথিদের সামনেও এসব ঘটতে শুরু করে। বাবা বলতে আরম্ভ করলেন, ফ্রাঁসোয়া ভীষণ বদমেজাজি। মা স্বীকার করতেন যে তিনি সামান্যতেই ক্ষেপে যান, কিন্তু তিনি যখন কাউকে বলতে শুনতেন ফ্রাঁসোয়া এমন হতাশাবাদী কিংবা ফ্রাঁসোয়া স্নায়বিক বৈকল্যের শিকার হতে চলেছে, তখন তিনি খুব মর্মাহত হতেন। তিনি যখন তরুণী তখন যা কাপড় জামা খুব ভালোবাসতেন। কেউ যখন মাকে বলতো যে তাকে আমার বড় বোনের মতো দেখায়, তখন তার মুখ উজ্জ্বল হয়ে উঠত। আমার বাবার এক কাজিন চেল্লো বাজাতেন, মা পিয়ানোয় তাকে সঙ্গ দিতেন। তিনি ছিলেন মায়ের প্রতি সশ্রদ্ধ মনোযোগী। তিনি যখন বিয়ে করেন, তখন মা তার স্ত্রীর প্রতি বিদ্বিষ্ট হয়ে উঠেছিলেন। তার যৌন এবং সামাজিক জীবন ক্ষীয়মান হয়ে যাবার পর মা তার চেহারার প্রতি আর মনোযোগ দিতেন না। ব্যতিক্রম ছিল শুধু বিশেষ কোনো অনুষ্ঠান, যখন সাজ পোশাক করা ছিল অত্যাবশ্যক। একবার ছুটির সময় বাড়ি আসার কথা আমার মনে আছে। মা আমাদের আনতে স্টেশনে গিয়েছিলেন। তার মাথায় ছিল ভেলভেটের একটা সুন্দর হ্যাট, সামনে সামান্য একটু অবগুণ্ঠন, মুখ ঈষৎ পাউডার চর্চিত। আমার বোন খুশি হয়ে উচ্চকণ্ঠে বলে উঠেছিল, মা, তোমাকে একেবারে একজন ফ্যাশনেবল লেডির মতো দেখাচ্ছে। মা হো হো করে হেসে ওঠেন। শোভন সৌন্দর্যের নিয়ে তার মধ্যে তখন আর কোনো অহংকার বোধ ছিল না। তার মেয়েরা এবং তিনি নিজে উভয়ের জন্য কনভেন্টে তাকে যা শেখানো হয়েছিল, সে অনুযায়ী তিনি শরীরের প্রতি তাচ্ছিল্যকে এমন একটা বিন্দুতে নিয়ে যান যা ছিল অপরিচ্ছন্নতার সামিল। তবু আর এটা ছিল তার আরেকটা স্ববিরোধিতা, অপরকে খুশি করার প্রবণতা তিনি নিজের মধ্যে ধরে রাখেন। চাটুকারিতায় তিনি নিজে খুশি হতেন, ওই সব কথার উত্তর দিতেন তিনি চটুল ভঙ্গি সহকারে। আমার বাবার কোনো লেখক বন্ধু, লেখকের অর্থে প্রকাশিত, উৎসর্গপত্রে লিখত ফ্রাঁসোয়া দ্য বুভোয়াকে, যার জীবন আমাকে মুগ্ধ করেছে। তখন তার হৃদয়মন গর্বে ভরে উঠত। প্রশংসাটি ছিল অস্পষ্ট অর্থব্যঞ্জক। আত্মবিলোপের মাধ্যমে তিনি যে প্রশংসা অর্জন করতেন, তাই তার প্রশংসাকারীদের তার কাছ থেকে দূরে সরিয়ে দিত। শারীরিক আনন্দ থেকে বঞ্চিত, ছোটখাটো জিনিস নিয়ে গর্ব করার আনন্দ থেকে বঞ্চিত, যেসব ক্লান্তিকর কাজ তার বিরক্তি উৎপাদন করত এবং তাকে নিজের কাছে ছোট করত, বাধ্য হয়ে যাকে যেসব কাজেই আত্মনিয়োগ করতে হতো, সেই অহংকারী ও জেদি মহিলার মধ্যে কিন্তু শান্তভাবে আত্মসমর্পণের গুণটুকু ছিল না। ক্রোধের বিস্ফোরণের ফাঁকে ফাঁকে তিনি সারাক্ষণই গান গাইতেন, আড্ডা দিতেন, কৌতুক করতেন, তার অন্তরের অভিযোগসমূহ ডুবিয়ে দিতেন কলকোলাহলের মধ্যে। বাবার মৃত্যুর পর আমার মাসি জার্মেইন যখন ইঙ্গিত করেন যে বাবা খুব একজন আদর্শ স্বামী ছিলেন না, তখন মা তাকে কঠোরভাবে ভৎসনা করে বলেন, ও সর্বদা আমাকে গভীর সুখ দিয়েছে, এবং নিঃসন্দেহে তিনি নিজেকে সর্বদা সে কথাই বলতেন। তবু ওই জোর করে চাপানো আশাবাদ তার ক্ষুধা মেটাবার জন্য যথেষ্ট ছিল না। তখন তিনি তার সামনে যে একমাত্র পথ খোলা ছিল, তার মধ্যেই নিজেকে নিক্ষেপ করলেন। যে তরুণ প্রাণগুলি তার তত্ত্বাবধানে ছিল, তাদের দিকেই তিনি দৃষ্টি দিলেন। পরবর্তী সময়ে আমাকে তিনি একবার বলেছিলেন, আমি অন্তত কখনো আত্মকেন্দ্রিক হইনি, আমি অন্যের জন্য বেঁচেছি। হ্যাঁ, কিন্তু অন্যের সাহায্যেও। তার মধ্যে ছিল প্রবল অধিকার প্রবণতা। তিনি সর্বদা তার আধিপত্য খাটাতে চাইতেন। তিনি চাইতেন আমাদেরকে তার ক্ষমতার বলয়ে পুরোপুরি ধরে রাখতে। কিন্তু তার জন্য যখন এই ক্ষতিপূরণটা প্রয়োজনীয় হয়ে পড়ে, ঠিক তখনই আমরা মুক্তি এবং একাকিত্বের জন্য ব্যগ্র হয়ে উঠতে শুরু করেছিলাম। বিরোধ ও সংঘাত দেখা দেয়, এবং সেটা মায়ের ভারসাম্য ফিরে পেতে সাহায্য করেনি। তবু তার শক্তিই ছিল সবার চাইতে বেশি, তার ইচ্ছাই জয়ী হতো। বাড়িতে আমাদের সব দরজা খুলে রাখতে হতো,
তিনি যে ঘরে বসে থাকতেন আমাকে সেই ঘরে তার চোখের সামনে বসে কাজ করতে হতো। রাত্রিবেলা আমি আর আমার বোন যখন এক বিছানা থেকে অন্য বিছানায় কথা চালাচালি করতাম, তখন মা ভীষণ কৌতূহলাক্রান্ত হয়ে দেয়ালে কান চেপে ধরতেন। তারপর উচ্চকণ্ঠে বলে উঠতেন, চুপ করো তোমরা। তিনি আমাদের সাঁতার শিখতে দেননি, বাবাকে আমাদের জন্য বাইসাইকেল কিনতে বাধা দিয়েছেন। আমরাও এসব আনন্দের মাধ্যমে, যেখানে তিনি অংশগ্রহণ করতে পারতেন না, তার অধিকার বলয় থেকে পালিয়ে যেতে পারতাম। তিনি আমাদের সকল আনন্দ উৎসবে অংশগ্রহণের জন্য জেদ করতেন। তার নিজস্ব আনন্দ উৎসব বলতে যে প্রায় কিছুই ছিল না, শুধু সেজন্য নয়, এর উৎস ছিল তার শৈশব জীবনে তাকে দূরে রাখা হচ্ছে, এটা তিনি সহ্য করতে পারতেন না। আমাদের উপরে নিজেকে জোর করে চাপিয়ে দিতে তিনি কোনো রকম সংকোচ বা কুণ্ঠা বোধ করতেন না। আমরা তাকে চাইছি না সেটা বুঝতে পারার পরও এক রাতে লা গ্রিলারে আমরা একদঙ্গল ছেলেমেয়ে, আমাদের কাজিনদের বন্ধুবান্ধব, লণ্ঠনের আলোয় মাছ ধরার পর রান্নাঘরে হৈহুল্লা করে সেগুলি রান্না করছিলাম। হঠাৎ মা সেখানে ঢুকে পড়লেন, ছোটদের মধ্যে একজন বয়স্ক মানুষ। আমার নিশ্চয়ই তোমাদের সঙ্গে খাওয়ার অধিকার আছে। আমাদের সমস্ত উৎসাহ তিনি ঠান্ডা করে দেন, তবু তিনি লেগে থাকেন। পরে আমরা ঠিক করি যে আমরা আমার কাজিন জ্যাক, আমার বোন আর আমি শালো দাতমের সামনে মিলিত হব। মা আমাদের সঙ্গে চললেন, কিন্তু জ্যাককে দেখা গেল না। পরদিন ও আমাকে বলে, আমি তোমার মাকে দেখতে পাই, তাই আমি চলে যাই। তিনি সবসময় তার উপস্থিতিকে বেশ জোরের সঙ্গে জাহির করতেন। আমরা যখন বন্ধুদের আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাতাম, তখন মা বলতেন, আমার নিশ্চয়ই তোমাদের সঙ্গে চা খাবার অধিকার আছে, এবং সব কথোপকথন তিনি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতেন। ভিয়েনা এবং মিলানে প্রায় আনুষ্ঠানিক ডিনারের সময় তিনি যেরকম আত্মপ্রত্যয়ের সঙ্গে নিজেকে সামনে নিয়ে আসতেন, তাতে আমার বোনের মন রীতিমতো খারাপ হয়ে যেত। এইসব জবরদস্তিমূলক অনধিকার প্রবেশ, নিজের বিস্ফোরণমুখী আধিপত্য বিস্তার, এর মধ্য দিয়ে তিনি তার প্রতিশোধ গ্রহণের সুযোগ লাভ করতেন। নিজেকে প্রতিষ্ঠিত করার খুব বেশি সুযোগ তো তিনি পেতেন না। তার সামাজিক যোগাযোগ প্রায় ছিলই না, এবং বাবা উপস্থিত থাকলে তিনি গোটা মঞ্চ অধিকার করে রাখতেন। মার যে উক্তি আমাদের বিশেষ বিরক্তি উৎপাদন করত, আমার নিশ্চয়ই অধিকার আছে, আসলে সেটা তার আত্মবিশ্বাসের অভাবই প্রমাণ করত। তার ইচ্ছাগুলির পেছনে তাদের নিজেদের কোনো যৌক্তিকতাই ছিল না, তার মধ্যে কোনো রকম আত্মনিয়ন্ত্রণ ছিল না, এবং কখনো কখনো তিনি রীতিমতো কলহপরায়ণ হয়ে উঠতেন। তবে সাধারণত তিনি তার বিবেচনাবোধ এতটাই প্রসারিত করতেন যে তার দাসসুলভ বিনয়ের পর্যায়ে চলে যেত। তুচ্ছ বিষয় নিয়ে তিনি বাবার সঙ্গে ঝগড়া করতেন, কিন্তু তার কাছে টাকা চাইবার সাহস আমার মার কখনো হতো না। নিজের জন্য তিনি কিছুই ব্যয় করতেন না। আমাদের জন্য যতটা কম সম্ভব পরম বিনীতভাবে তিনি বাবাকে প্রতিটি সন্ধ্যা বাইরে কাটাতে দিতেন। রবিবারগুলি বাবা একা একা ঘুরতে বেরোতেন, মা তাও চুপচাপ শান্তভাবে মেনে নিতেন। বাবার মৃত্যুর পর মা পুপেত ও আমার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন। আমাদের সম্পর্কে তার মধ্যে সেই একই সংকোচ ও কুণ্ঠার ভাব দেখা যেতে লাগল। তিনি যেন আমাদের জন্য কোনো বোঝা না হয়ে ওঠেন, সেই একই ইচ্ছা তার মধ্যে জেগে থাকল। আমাদের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে, এবং তার অনুভূতিগুলি প্রদর্শনের জন্য তার সামনে অন্য কোনো পথ খোলা ছিল না। অথচ আমাদের জন্য তিনি যে কষ্ট করতেন, আগে সেটাই আমাদের উপর তার যাবতীয় অত্যাচারকে তার চোখে বৈধ করে তুলত। আমাদের জন্য তার ভালোবাসা ছিল গভীর, তার মধ্যে অন্য আর কিছু জায়গা ছিল না। তার হাতে নিজেদের সমর্পণ করতে গিয়ে আমরা যে কষ্ট পেতাম, তা ছিল তার নিজের অন্তর্দ্বন্দ্বেরই একটি প্রতিফলন। তিনি খুব সহজে আহত হতেন। ৩০-৪০ বছর আগের কোনো তিরস্কার বা সমালোচনা তিনি রোমন্থন করতে পারতেন। তার বিক্ষিপ্ত ক্রোধ ও বিতরাগ তার আগ্রাসী ব্যবহারের মধ্য দিয়ে ফুটে উঠত। তিনি নির্মম খোলামেলা মন্তব্য করতেন, তার কথাবার্তায় তীব্র শ্লেষ ও ব্যঙ্গ ফুটে উঠত। আমাদের ক্ষেত্রে তিনি প্রায়ই এমন একটা নিষ্ঠুর দয়াহীনতা দেখাতেন, যা ততটা স্বেচ্ছাপ্রণোদিত নির্যাতনমূলক ছিল না, যতটা ছিল ভাবনা চিন্তাহীন। তিনি আমাদের অসুখী করতে চাইতেন না, তিনি চাইতেন আমাদের উপর তার কর্তৃত্ব ও ক্ষমতা প্রমাণিত করতে। একবার আমি যখন যাযার সঙ্গে আমার ছুটি কাটাচ্ছিলাম, তখন আমার বোন আমাকে একটা চিঠি লেখে। বয়ঃসন্ধিক্ষণে পৌঁছানো একটি কিশোরী আমার কাছে সে তার হৃদয়, তার আত্মা, তার সমস্যাগুলির কথা লেখে। আমি উত্তর দেই। মা আমার চিঠিটা খুলে পুপেতের সামনে তা জোরে জোরে পড়েন। গোপন অন্তরঙ্গ কথাগুলি শুনে চিৎকার করে হেসে ওঠেন।
পুপেত অসম্ভব রেগে যায়, মায়ের বিরুদ্ধে ঘৃণায় ফেটে পড়ে, প্রতিজ্ঞা করে যে ওকে সে কোনোদিন ক্ষমা করবে না। মা তখন কান্নায় ভেঙে পড়েন, আমাকে মিনতি করে চিঠি লেখেন আমি যেন তাদের বিরোধ মিটিয়ে তাদের আবার এক করে দিই। আমি দিয়েছিলাম। তিনি সবচাইতে বেশি চাইতেন আমার বোনের ওপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে। আমাদের বন্ধুত্বে তিনি ঈর্ষান্বিত হতেন। তিনি যখন আমার ধর্মবিশ্বাস হারাবার কথা শোনেন, তখন তিনি ক্রুদ্ধ হয়ে অত্যন্ত উচ্চকণ্ঠে পুপেতকে বলেছিলেন, আমি তোমাকে ওর প্রভাব থেকে বাঁচাবো, আমি তোমাকে রক্ষা করব। ছুটির সময় আমাদের পরস্পরের সঙ্গে একাকী দেখা করা তিনি নিষেধ করে দেন। আমরা তখন বাদাম বনে গোপনে দেখা করতাম। ওই ঈর্ষা তাকে সারা জীবন যন্ত্রণা দিয়েছে এবং আমরা শেষ পর্যন্ত আমাদের বেশিরভাগ দেখা সাক্ষাতের কথা ওর কাছ থেকে গোপন রাখতাম। কিন্তু এটাও সত্য যে আমরা প্রায়ই তার উষ্ণ স্নেহের পরিচয় পেয়ে অভিভূত হতাম। পুপেতের বয়স তখন 17 বছর। আমার বাবা ও অ্যাড্রিয়ান কাকার মধ্যে সে অনিচ্ছাকৃতভাবে একটা বিরোধের কারণ হয়ে ওঠে। যে অ্যাড্রিয়ান কাকাকে আমার বাবা তার সবচাইতে অন্তরঙ্গ বন্ধু বলে মনে করতেন, মা পুপেতের পক্ষ নিয়ে আমার বাবার বিরুদ্ধে কঠিন কিছু কথা বলেন। বাবা এরপর কয়েক মাস তার কন্যার সঙ্গে বাক্যালাপ বন্ধ রাখেন। পরবর্তী সময়ে আমার বোন যে তার জীবিকা অর্জনের জন্য নিজের চিত্রশিল্পীর পেশা ত্যাগ করেনি এবং বাড়িতেই বাস করতে থাকে, তার জন্য বাবা তাকে দোষ দিতেন। ওকে তিনি 1 পয়সাও দিতেন না, শুধু কোনো রকমে খেতে পড়তে দিতেন। ওই সময় মা ওর পক্ষ নিতেন এবং ওকে সাহায্য করার জন্য নিজের তাবৎ বুদ্ধিমত্তা কাজে লাগাতেন। আমার নিজের কথা বলতে হলে, বাবার মৃত্যুর পর তিনি কীরকম মধুরভাবে আমাকে আমার এক বন্ধুর সঙ্গে কিছুদিনের জন্য বাইরে ঘুরে আসার কথা জোর দিয়ে বলেছিলেন, তা আমি কখনো ভুলিনি। অথচ তার সামান্য একটা দীর্ঘ নিঃশ্বাসই আমাকে বাড়িতে ধরে রাখার জন্য যথেষ্ট ছিল। অপটুত্বের কারণে তিনি অন্যের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলতেন। আমাদের 2 বোনকে বিচ্ছিন্ন করার তার প্রয়াসগুলি ছিল রীতিমতো করুণা উদ্রেককারী। বাবার প্রতি মার যে মমতা ভালোবাসা ছিল, তার কিছুটা তিনি আমাদের কাজিন জ্যাককে দেন। তারপর জ্যাক যখন আমাদের রেনে সরণির বাড়িতে একটু কম যাওয়া আসা করতে শুরু করল, তখন সে আসামাত্র মা প্রতিবার ছোটখাটো একটা দৃশ্যের অবতারণা করতেন। মা সেটাকে ভাবতেন খুব আমোদে ব্যাপার, আর জ্যাক তাকে মনে করত ভীষণ বিরক্তিকর। শেষে সে তার আসা যাওয়া আরও কমিয়ে দেয়। আমি যখন নানির বাড়িতে থাকতে শুরু করি, তখন তার চোখ জলে ভরে উঠেছিল, কিন্তু তখন তিনি আবেগের একটা প্রদর্শনীর ক্ষীণতম ইঙ্গিত দেননি, আর আমি সেজন্য তার প্রতি কৃতজ্ঞ হই। তবু সে বছর আমি যখনই বাড়িতে খেতে গেছি, তিনি অভিযোগ করেছেন আমি আমার পরিবারকে উপেক্ষা করছি, যদিও প্রকৃতপক্ষে আমি প্রায়ই ওখানে যেতাম। আত্মমর্যাদা বোধ থেকে এবং নীতিগত কারণেও তিনি কখনো আমার কাছে কিছু চাইতেন না, আর তারপর অভিযোগ জানাতেন তাকে যথেষ্ট দেয়া হচ্ছে না। তার সমস্যাগুলি নিয়ে তিনি কারো সঙ্গেই আলোচনা করতে পারতেন না, তার নিজের সঙ্গেও না। নিজের লক্ষ্য ও উদ্দেশ্যকে সোজাসুজি দেখার শিক্ষা তিনি কখনো পাননি। তার নিজের বিচার বুদ্ধি কাজে লাগাবার শিক্ষাও তাকে কখনো দেয়া হয়নি। তাকে সর্বদাই আশ্রয় নিতে হয়েছে কর্তৃত্বের ছত্রছায়ায়। অথচ যে কর্তৃত্বসমূহকে তিনি শ্রদ্ধা করতেন, তাদের মধ্যে কোনো ঐক্যমত্য ছিল না। লে অয়সর মাদার সুপিরিয়র আর আমার বাবা একটি বিষয়ে একমত হতেন না। আমার মন যখন গঠিত হচ্ছিল, তখনই একটি ধারণার বিরুদ্ধে আরেকটি ধারণা উত্থাপনের অভিজ্ঞতা আমার হয়। আমার মন মানসিকতা গঠিত হয়ে যাবার পরে নয়। আমার শৈশবকে ধন্যবাদ, তখনই আমার মধ্যে আত্মবিশ্বাস জন্মেছিল, আমার মায়ের মধ্যে যা বিন্দুমাত্র ছিল না। বিতর্কের পথ, ভিন্ন ধারণার পথ আমার জন্য যা উন্মুক্ত ছিল, মায়ের জন্য তা ছিল অবরুদ্ধ। পক্ষান্তরে তার মন ছিল সর্বসাধারণের মতামত গ্রহণ করার জন্য তৈরি। তিনি প্রচুর পড়তেন, তার স্মরণ শক্তিও ছিল খুব ভালো। তা সত্ত্বেও তিনি প্রায় সব কিছুই ভুলে যেতেন। পরিবেশ পরিস্থিতি যে নিখুঁত জ্ঞান এবং সুনির্দিষ্ট মতামতকে সম্পূর্ণ উল্টে দিতে পারে, এটা তার পক্ষে মানা ছিল অসম্ভব। বাবা মারা যাবার পরও তিনি তার সতর্ক বিবেচনার মনোভঙ্গি বদলাননি। তখন তিনি যাদের সঙ্গে মেলামেশা করতেন, তারা ছিল তারই মন মানসিকতার অধিকারী। কট্টরপন্থী ক্যাথলিকদের বিরুদ্ধে তিনি পক্ষ নেন উদারপন্থী ক্যাথলিকদের। অথচ তার চেনা জানা মানুষদের মধ্যে অনেকেই ভিন্ন মত পোষণ করতেন। পক্ষান্তরে আমি পাপী হওয়া সত্ত্বেও আমার মতকে তিনি অনেক ক্ষেত্রেই গুরুত্ব দিতেন। আমার বোন এবং লিওনেলের ক্ষেত্রেও তাই ঘটে। তার ভীষণ ভয় ছিল পাছে আমাদের চোখে তাকে বোকা দেখায়, তাই তার মাথায় এলোমেলো অস্বচ্ছ চিন্তা জমাট বেঁধেই থাকে।
সবকিছুতেই তিনি সম্মতি জানাতে থাকেন, আর কোনো কিছুতেই তিনি অবাক হতেন না। শেষের বছরগুলিতে তিনি তার ধ্যান ধারণার ক্ষেত্রে কিছুটা সামঞ্জস্য আনতে সক্ষম হয়েছিলেন, কিন্তু যখন তার আবেগের জীবন ছিল সবচাইতে যন্ত্রণাবিদ্ধ, তখন তার কোনো নীতিমালা ছিল না, কোনো ধারণা বিশ্বাস ছিল না। তার পরিস্থিতিকে যুক্তিসিদ্ধ করার মতো ভাষা তার আয়ত্তাধীন ছিল না। তার বিভ্রান্ত অস্বস্তির মূলে ছিল তাই নিজের বিরুদ্ধে চিন্তাভাবনা প্রায়ই সুফলপ্রদ হয়। কিন্তু আমার মায়ের ক্ষেত্রে ব্যাপারটা ছিল ভিন্ন রকম। তিনি বেঁচেই থাকতেন নিজের বিরুদ্ধে। তার প্রচুর ক্ষুধা ছিল। তার অবদমনেই তিনি তার সকল শক্তি ক্ষয় করে ফেলতেন। ক্রোধের বশে তিনি সেসব প্রত্যাখ্যান করেন। তার শৈশবাবস্থাতেই তার দেহ, তার হৃদয়, তার মনকে কতগুলি নীতি আর বাধা নিষেধের বর্মে দুমড়ে মুচড়ে কুঁকড়ে বন্ধ করে দেয়া হয়েছিল। তাকে শেখানো হয়েছিল তিনি যেন নিজেকে শক্ত করে বেঁধে রাখেন। একজন প্রাণোচ্ছল তেজোদ্দীপ্ত নারী ছিল তার মধ্যে, কিন্তু সে নারী ছিল তার নিজেরই অপরিচিত। তিনি হয়ে পড়েছিলেন বিকলাঙ্গ ও পঙ্গু। ঘুম ভেঙে জেগে ওঠার পরই আমি আমার বোনকে ফোন করলাম। মাঝরাতে মার জ্ঞান ফিরে আসে। তার যে অস্ত্রোপচার হয়েছে তা তিনি জানেন। তাকে বিস্মিত মনে হয়নি। আমি একটা ট্যাক্সি নিলাম। সেই একই পথ, একই উষ্ণ নীল শরৎকাল, একই নার্সিংহোম, কিন্তু আমি প্রবেশ করেছিলাম এক নতুন কাহিনীতে। অসুখের পর স্বাস্থ্য পুনরুদ্ধারের পরিবর্তে একটা মৃত্যুশয্যায়। ইতিপূর্বে আমি এখানে এসেছি তুলনামূলকভাবে কম আবেগতাড়িত কিছু সময় অতিবাহিত করার জন্য। আমি কোনো দিকে মনোযোগ না দিয়ে হলঘরের মধ্য দিয়ে এগিয়ে যাই। ওই বন্ধ দরজাগুলির ওপাশেই ঘটে যাচ্ছে ট্র্যাজেডিগুলি। বাইরে কিছুই দেখা যাচ্ছে না। এখন থেকে ওই নাটকগুলির একটাতে আমি উপস্থিত থাকব। আমি সিঁড়ি ভেঙে যত দ্রুত সম্ভব, যত আস্তে সম্ভব উপরে উঠে যাই। এবার দরজার সামনে একটা লেখা দেখলাম, সাক্ষাৎ নিষিদ্ধ। দৃশ্য পরিবর্তিত হয়েছে। পরশুদিন খাট যেখানে ছিল এখন আবার সেখানে ফিরে গেছে। দুপাশে ফাঁকা। মিষ্টির বাক্স দেয়াল আলমারিতে ঢুকিয়ে দেয়া হয়েছে। বইগুলিও। কোনায় বড় টেবিলে এখন আর ফুল নেই, কিন্তু সেখানে দেখা যাচ্ছে শিশি বোতল, ফ্লাস্ক, টেস্ট টিউব। মা ঘুমিয়ে আছেন। তার নাকে এখন আর টিউব গোজা নেই। তার দিকে তাকাতে এখন আগের মতো কষ্ট পাচ্ছি না, কিন্তু খাটের নিচে চোখে পড়ল গামলা আর নল, যেগুলি যুক্ত রয়েছে তার পাকস্থলী আর অন্ত্রের সঙ্গে। তার বাঁ বাহুর সঙ্গে লাগানো রয়েছে একটা ড্রিপ। সেখান থেকে প্রয়োজনীয় তরল পদার্থ তার শিরায় সঞ্চারিত হচ্ছে। তার পরনে এখন আর কোনো পোশাকই নেই। রাত কামিজটা তার বুক ও নিরাভরণ কাঁধের উপর টেনে দেয়া হয়েছে। একটি নতুন চরিত্রের আবির্ভাব হয়েছে, এক ব্যক্তিগত নার্স, মাদমোয়াজেল লেবলক। অগর অঙ্কিত প্রতিকৃতির মতো সুন্দর, একটা নীল শিরাভরণ দিয়ে তার চুল ঢাকা, পায়ে সাদা নরম জুতা। ও ড্রিপটা পরীক্ষা করে দেখল, প্লাজমাটা পাতলা করার জন্য ফ্লাস্কটা নেড়ে দিল। আমার বোন আমাকে জানালো যে ডাক্তারদের মতে মৃত্যুকে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও ঠেকিয়ে রাখা হয়তো অসম্ভব হবে না। ও প্রফেসর বিকে জিজ্ঞাসা করেছিল, কিন্তু রোগের আক্রমণ যখন আবার শুরু হবে অন্য কোনো জায়গায়, তখন তার মাকে কি বলবো? সে নিয়ে ভেবো না, একটা কিছু বলার মতো আমরা পেয়ে যাব, সবসময়ই পাই, আর রোগীও সবসময় সেটা বিশ্বাস করে। বিকালের দিকে মায়ের চোখ খোলা দেখলাম। তিনি এমনভাবে কথা বলছিলেন যে প্রায় বোঝা যাচ্ছিল না, কিন্তু তার মধ্যে অর্থ ছিল। আমি ওকে লক্ষ্য করে বললাম, তো তুমি পা ভাঙলে আর ওরা তোমার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করলো? তিনি তার একটা আঙুল উঁচু করে ধরে একটু অহংকারের সুরেই বললেন, অ্যাপেন্ডিসাইটিস না, পেরিটোনাইটিস। তারপর যোগ করলেন, কি সৌভাগ্য আমি এখানে আসায় তুমি খুশি হয়েছ? না, আমি পেরিটোনাইটিস, আর তিনি এই ক্লিনিকে এসেছেন, সেটাই তাকে বাঁচিয়ে দিয়েছে। বিশ্বাসঘাতকতা শুরু হয়ে গেছে। টিউবটা আর নেই, খুব ভালো লাগছে আমার। গত পরশু যে নোংরায় তার তলপেট ফুলে উঠেছিল সেটা অপসারণ করার ফলে এখন আর তার কোনো যন্ত্রণা হচ্ছিল না। আর তার শয্যার পাশে তার দুই কন্যাকে দেখে তার বিশ্বাস জন্মালো যে এখন তিনি বিপদমুক্ত। ডক্টর পি এবং ডক্টর এন যখন এলেন তখন তিনি তৃপ্ত কণ্ঠে বললেন, আমি পরিত্যক্ত হইনি। তারপরেই তিনি আবার তার চোখ বন্ধ করলেন। ডাক্তাররা একে অন্যের সঙ্গে আলাপ করলেন। যেভাবে উনি সামলে নিয়েছেন তা অসাধারণ, বিস্ময়কর। সত্যিই তাই। রক্ত ও অন্যান্য দরকারি তরল পদার্থ শরীরে দেয়ায় তার মুখে আবার কিছুটা রং ও স্বাস্থ্যের চিহ্ন ফিরে এসেছে।
যে যন্ত্রণা কাতর বেচারা জিনিসটা গতকাল এখানে পড়েছিল, তা আবার একজন মহিলায় পরিণত হয়েছে। সাঁতাল যে ক্রসওয়ার্ডের বইটা এনেছিল, আমি মাকে সেটা দেখাই। তিনি নার্সকে লক্ষ্য করে অস্ফুট কণ্ঠে বললেন, আমার একটা বড় ডিকশনারি আছে, নতুন লারুস। আমি ক্রসওয়ার্ড করার সময় ওটার সাহায্য নিতাম। ওই ডিকশনারি, ওটা ছিল তার শেষ দিকের আনন্দের অন্যতম উৎস। ওই অভিধান কিনবার আগে উনি আমার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছিলেন। আমি যখনই ওটা ব্যবহার করতাম, তার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠত। আমি বললাম, আমি ওটা তোমার জন্য নিয়ে আসব। হ্যাঁ, আর লা নুভেল ইডিপো নিয়ে এসো। আমার উনি বেশ কষ্ট করে শব্দগুলি মুখ থেকে বের করছিলেন। খুব মনোযোগ দিয়ে কান পেতে শুনতে হচ্ছিল। ওই শব্দগুলির রহস্যময়তা ছিল দৈববাণীর মতো অস্বস্তিকর। তার স্মৃতি, আকাঙ্ক্ষা ও উদ্বেগ যেন কালের সীমানার বাইরে কোথাও ভেসে বেড়াচ্ছিল। তার শিশুর মতো কণ্ঠস্বর এবং তার মৃত্যুর আশু অনিবার্যতা সেগুলিকে অবাস্তব ও বেদনাদায়ক স্বপ্নে রূপান্তরিত করছিল। খুব ঘুমাচ্ছিলেন উনি। মাঝে মাঝে নলের সাহায্যে কয়েক ফোঁটা জল পান করছিলেন। নার্স তার মুখের কাছে কাগজের রুমাল ধরলে তিনি তার মধ্যে থুতু ফেললেন। সন্ধ্যায় তিনি কাশতে শুরু করলেন। মাদমোয়াজল লরেনত তার খোঁজ নিতে আসেন। তিনি মাকে সোজা করে বসিয়ে তার শরীর মালিশ করে দিলেন, তাকে থুতু ফেলতে সাহায্য করলেন। পরে তার দিকে তাকিয়ে মা তাকে একটা সত্যিকার হাসি উপহার দেন। 4 দিনের মধ্যে এই প্রথমবারের মতো। পুপেত রাতে নার্সিংহোমে থাকার সিদ্ধান্ত নেয়। আমাকে সে বলল, বাবা আর নানের মৃত্যুর সময় তুমি ছিলে। আমি তখন বহু দূরে ছিলাম। আমি মাকে দেখব, তাছাড়া আমি ওর কাছে থাকতে চাই। আমি রাজি হই। মা কিন্তু বিস্মিত হলেন। তুমি কেন এখানে রাতে থাকতে চাইছ? যখন লিওনেলের অপারেশন হয় তখন আমি ওর ঘরে ঘুমিয়েছি। সবসময় এরকম হয়। ওহ, তাহলে ঠিক আছে। আমি বাড়ি চলে যাই। আমার ফ্লু হয়েছিল। অতিরিক্ত গরম করে রাখা ক্লিনিক থেকে বাইরে শরতের ভেজা ভেজা আবহাওয়া এসে পড়ে আমার ঠান্ডা লেগে গিয়েছিল। একগাদা পিল খেয়ে প্রায় অসাড় হয়ে আমি শয্যা গ্রহণ করি। আমি ফোন বন্ধ করিনি। মা যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন, ডাক্তারদের ভাষ্য অনুযায়ী এক ফুঁয়ে নিভে যেতে পারেন মোমবাতির মতো। সামান্যতম চিহ্ন দেখলেই আমার বোন আমাকে ফোন করবে, তাকে বলা আছে। ফোন বেজে উঠতেই আমি চমকে জেগে যাই। সকাল 4টা। সব শেষ হয়ে গেছে। রিসিভার তুলে আমি অচেনা গলা শুনলাম, রং নাম্বার। ভোর হবার আগে আমার আর ঘুম এলো না। 8:30টার সময় আবার ফোন বেজে উঠল। আমি দৌড়ে গেলাম। একটা গুরুত্বহীন সংবাদ। ওই শবদেহ বহনকারী গাড়ির মতো কৃষ্ণবর্ণ যন্ত্রটির বিরুদ্ধে আমার ঘৃণা উছলে পড়ল। তোমার মায়ের ক্যান্সার হয়েছে, আজ রাতটা পেরুবে না। যে কোনো একদিন আমার কানের কাছে ওই যন্ত্রটা কর্কশ কণ্ঠে বলবে, সব শেষ হয়ে গেছে। আমি বাগানের ভেতর দিয়ে এগিয়ে যাই। আমি হল ঘরে প্রবেশ করি। আপনার মনে হবে আপনি কোনো বিমানবন্দরে আছেন। নিচু নিচু টেবিল, আধুনিক আরামকেদারা, লোকজন শুভ সম্ভাষণ জানাচ্ছে কিংবা বিদায় দিচ্ছে, পরস্পরকে চুমু খাচ্ছে। কেউ কেউ অপেক্ষা করছে। সুটকেস, হোলডল, ফুলদানিতে ফুল, কারো কারো হাতে চকচকে কাগজে মোড়া ফুলের তোড়া, যেন প্লেন থেকে নেমে আসা কাউকে স্বাগত জানাবে। কিন্তু ওদের ফিসফিসানি আর মুখের ভঙ্গির মধ্যে এমন একটা কিছু আছে যাতে মনে হয় সবকিছু ঠিক নেই। কখনো কখনো দূরে শেষ দিকের একটা ঘরের দরজার সামনে একজন লোককে দেখা যায়, সম্পূর্ণ সাদা পোশাক পরিহিত, পায়ে জুতোর উপরে রক্ত। আমি আরেক তলা উপরে উঠি। আমার বাঁ দিকে লম্বা করিডর, তার পাশে শোবার ঘরগুলি আর নার্সদের ঘর আর ডিউটি রুম। ডান দিকে একটা চৌকো মতো লবি। সেখানে রয়েছে একটা গদিয়াটা বেঞ্চ এবং একটা ছোট টেবিল। টেবিলের উপর একটা সাদা টেলিফোন। এক পাশে একটা অপেক্ষাঘর, অন্য পাশে 114 নম্বর কক্ষ। সাক্ষাৎ বন্ধ। দরজার ওপাশে আমি একটা ছোট পথে বসে পড়ি। বাঁ দিকে শৌচাগার, সেখানে হাত ধোয়ার বেসিন, বেডপ্যান, তুলা, গামলা। ডান দিকে একটা দেরাজে মায়ের জিনিসপত্র। একটা কোট হ্যাঙ্গারে মার লাল ড্রেসিং গাউনটা ঝুলছে, ধুলি ধূসরিত। আমি দ্বিতীয় দরজাটা খুলি। আমি আগে এসব কিছু দেখেছি, কিন্তু কিছুই চোখে পড়েনি। এখন আমি জানি যে এই সব কিছুই চিরকালের জন্য আমার জীবনের অংশ হয়ে থাকবে। মা বললেন, আমি খুব ভালো আছি। সবকিছু জানেন এমন একটা সুরে তিনি যোগ করলেন,
গতকাল ডাক্তাররা যখন নিজেদের মধ্যে কথা বলছিলেন তখন আমি শুনেছি ওরা বলছিলেন বিস্ময়কর শব্দটা তাকে বেশ মজা দেয়। তিনি কয়েকবার তা উচ্চারণ করলেন গম্ভীরভাবে, যেন এটা তার আরোগ্য সুনিশ্চিত করার একটা মন্ত্র। কিন্তু তবু তিনি অসম্ভব দুর্বল বোধ করেন। সামান্যতম চেষ্টা এড়াবার জন্য তার মধ্যে একটা প্রবল ইচ্ছা কাজ করে। তাকে সারা জীবন ড্রিপ দিয়ে খাওয়ানো হবে, সেটাই তার স্বপ্ন হয়ে দাঁড়ায়। আমি আর কোনো কিছুই কোনোদিন খাবো না। কি, যে তুমি তোমার খাবার এত ভালোবাসো? না, আর আমি কখনোই কিছু খাবো না। মাদমোয়াজেল লেবলও একটা ব্রাশ আর চিরুনি হাতে নিলেন। ও চুল আঁচড়ে দেবেন। মা দৃঢ় কণ্ঠে নির্দেশ দিলেন, কেটে ফেলো। আমরা প্রতিবাদ করলাম। তিনি আশ্চর্য একগুমি করে বললেন, বলছি কেটে ফেলো, আমাকে তোমরা শুধু ক্লান্ত করে ফেলবে। তিনি যেন এই বিসর্জনের মধ্য দিয়ে একটা স্থায়ী বিশ্রাম আনতে চাইছিলেন। মাদমোয়াজেল লেবলও সযত্নে তার বেনি খুললেন, চুলের জট ছাড়িয়ে দিলেন, তারপর আবার বেনি বেঁধে দিলেন। রূপালি কাঁটাটা তার মাথার পেছন দিকে আটকে দিলেন। মার প্রশান্ত মুখ একটা আশ্চর্য পবিত্রতা ফিরে পেয়েছিল। আমার মনে পড়ল লিওনার্দোর একটি অত্যন্ত সুন্দরী বৃদ্ধা মহিলার ড্রয়িংয়ের কথা। আমি বললাম, তোমাকে লিওনার্দোর একটা ছবির মতো দেখাচ্ছে। মার মুখে হাসি ফুটে উঠল। আমি এককালে খুব খারাপ দেখতে ছিলাম না। কেমন একটা রহস্যময় গলায় তিনি নার্সকে বললেন, আমার খুব সুন্দর চুল ছিল, আর আমি তা আমার মাথা চারদিক দিয়ে ঘুরিয়ে বাঁধতাম। উনিও নিজের সম্পর্কে বলে চলেন, তার লাইব্রেরিয়ানের ডিপ্লোমা অর্জনের কথা, বইয়ের জন্য তার ভালোবাসার কথা। মাদমোয়াজেল লেবলও মায়ের কথা জবাব দিতে দিতে একটা সিরাম তৈরি করছিলেন। তিনি আমাকে জানালেন যে ওই তরল দ্রব্যটির মধ্যে গ্লুকোজ ও কয়েক রকম লবণ মেশানো আছে। আমি বললাম, দস্তুর মতো একটা ককটেল। দিনভর আমরা মাকে একটার পর একটা পরিকল্পনার কথা বললাম। মা চোখ বন্ধ করে কান পেতে শুনলেন। আমার বোন আর তার স্বামী আলসাসে অতি সম্প্রতি একটা প্রাচীন খামার বাড়ি কিনেছে। ওরা এটা নতুন করে ঠিকঠাক করে নেবে। মা একটা বড় ঘর পাবেন, সম্পূর্ণ স্বাধীনভাবে থাকতে পারবেন তিনি। ওইখানে তিনি পুরোপুরি তার স্বাস্থ্য পুনরুদ্ধার করবেন। কিন্তু আমি অনেক দিন থাকলে লিওনেলের কি অসুবিধা হবে না? অবশ্যই না। তা আমি কোনো বাধা সৃষ্টি করব না। সারাসবার্গেনের বাড়িটা খুব ছোট ছিল। আমার জন্য ওখানে মহা ঝামেলা সৃষ্টি হয়েছিল। আমরা মেরিনাক নিয়ে আলাপ করি। ওখানে তার তারুণ্যের দিনগুলি স্মৃতিচারণ করেন মা। মেরিনাকে যেসব উন্নতি বিধান করা হয়েছে তার কথা মা আমাকে কয়েক বছর ধরে সোৎসাহে বলে এসেছেন। জিনকে তিনি খুব পছন্দ করতেন। ওর ৩ কন্যা প্যারিসে থাকে। ওরা তাকে দেখতে প্রায়ই ক্লিনিকে এসে হাজির হতো। সুশ্রী, ফুলের মতো ফুটে ওঠা, হাসি খুশি ৩টি মেয়ে। মাদমোয়াজেল লেবলকে মা ব্যাখ্যা করে বললেন, আমার কোনো নাতনি নেই, আর ওদের কোনো নানি নেই, তাই আমি ওদের নানি। তিনি চোখ বন্ধ করে ঝিমান। আমি কাগজ দেখি। একসময় তিনি চোখ খুলে আমাকে জিজ্ঞাসা করলেন, সাইগনে কি ঘটছে? আমি ওকে খবরটা শোনাই। একবার ব্যঙ্গভরা তিরস্কারের সুরে তিনি বলে ওঠেন, আমাকে লুকিয়ে আমার অপারেশন করা হয়েছে। ডক্টর পি এলে তিনি বললেন, এই হচ্ছে অপরাধী ব্যক্তি। তবে কথাটা তিনি বললেন হাসি হাসি গলায়। ডাক্তার ওর কাছে কিছুক্ষণ থাকলেন। এক পর্যায়ে বললেন, শেখার সময় কখনো পার হয় না। আর ওর কথা শুনে মা বললেন, হ্যাঁ, আমি জেনেছি যে আমার পেরিটোনাইটিস হয়েছিল। আমি হাসতে হাসতে বললাম, তুমি সত্যিই অসাধারণ। হাসপাতালে এলে ভাঙা হাড় মেরামতের জন্য, আর পেরিটোনাইটিসের জন্য তোমার অপারেশন করে দিলেন ওরা। সত্যিই তাই। আমি কোনো সাধারণ মহিলা নই। এই ঘটনা এই ভুলটা তাকে বেশ কয়েকদিন আনন্দ দেয়। আমি প্রফেসর বিকে আচ্ছা ধোঁকা দিয়েছি। তিনি ভেবেছিলেন যে তিনি আমার পায়ে অস্ত্রোপচার করবেন, কিন্তু আসলে ডক্টর পি আমার অপারেশন করলেন পেরিটোনাইটিসের জন্য। সেদিন একটা জিনিস আমাদের খুব আলোড়িত করে। সামান্যতম সুখানুভূতিও তার নজরে পড়ে, যেন ৭৮ বৎসর বয়সে পৌঁছে তিনি বেঁচে থাকার মতো অলৌকিক ব্যাপারটি সম্পর্কে নতুন করে সচেতন হলেন। নার্স তার বালিশগুলি ঠিকঠাক করে দেবার সময় একটা টিউবের ধাতব অংশ তার উরুতে লাগতেই তিনি বলে ওঠেন, আহ, কি ঠান্ডা, কি আরাম লাগলো। তিনি ওডিকোলন আর ট্যালকম পাউডারের গন্ধ নাকে টেনে নিয়ে বললেন, কি সুন্দর গন্ধ।
ফুল আর লতাপাতাগুলি তিনি তার চাকা লাগানো টেবিলের ওপর সাজিয়ে রাখার ব্যবস্থা করলেন। ওই ছোট ছোট লাল গোলাপিগুলি মেরিনাকের, ওখানে এখনো গোলাপ ফুটছে। জানালার পর্দা টানা ছিল, তিনি সেগুলি খুলে দিতে বললেন। গাছের বুকে সোনালি পত্রপল্লবগুলি তিনি তাকিয়ে তাকিয়ে দেখলেন। কি সুন্দর! আমার ফ্ল্যাট থেকে এসব দেখা যেত না। মার মুখে হাসি, আমাদের দুজনেরই, আমার বোন আর আমার। একই কথা মনে পড়ল। এটা সেই হাসি যা ছেলেবেলায় আমাদের মুগ্ধ চমকিত করে দিত, একটি তরুণীর উজ্জ্বল আলোকিত হাসি। সেই সময় আর এখন, তার মাঝখানে এই হাসি এতদিন কোথায় ছিল? পুপেত আমাকে বলল, এরকম সুখের কয়েকটা দিন যদি তিনি পান, তাহলে তাকে বাঁচিয়ে রাখাটা অর্থপূর্ণ হবে। কিন্তু এত খরচ কত পড়বে? পরদিন আমার মনে হলো এটা একটা মৃত্যু কুঠুরি। জানালার গায়ে একটা ভারী নীল পর্দা টানা। জানালার খড়খড়ি ভাঙা, ওটা টেনে বন্ধ করা যায় না, কিন্তু আগে আলোর জন্য মার অসুবিধা হতো না। মা অন্ধকারে চোখ বন্ধ করে শুয়ে আছেন। আমি আমার হাতে তার হাত তুলে নিতেই তিনি ফিসফিস করে বললেন, তুমি সিমন, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। পুপেত চলে গেল। আমি একটা ডিটেকটিভ গল্পের বই খুলে বসি। মাঝে মাঝে মা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। আমার মাথা ঠিক কাজ করছে না। ডক্টর পির কাছে তিনি অভিযোগ করলেন, আমি কোমার মধ্যে আছি। কোমার মধ্যে থাকলে আপনি সেটা জানতেন না। উত্তরটা তাকে আশ্বস্ত করল। একটু পরে তিনি আমাকে বললেন, আমার একটা খুব কঠিন অপারেশন হয়েছে। আমি সেই মানুষ যার উপর খুব গুরুতর একটা অস্ত্রোপচার করা হয়েছে। আমি এর সঙ্গে আরও একটু যোগ করলাম এবং ধীরে ধীরে তার মন মেজাজ ভালো হলো। তিনি আমাকে জানালেন যে গতকাল তার দু চোখ খোলা অবস্থায় তিনি একটা স্বপ্ন দেখেন। ঘরের মধ্যে কয়েকজন লোক ছিল, খারাপ লোক, নীল পোশাক পরা। ওরা আমাকে নিয়ে যেতে চায়। ওরা আমাকে ককটেল পান করাতে চায়। তোমার বোন ওদের ফেরত পাঠিয়ে দেয়। মাদমোয়াজেল লেবলও যে তরল মিশ্রণটা তৈরি করছিলেন, আমি সে প্রসঙ্গে ককটেল শব্দতেই উচ্চারণ করেছিলাম। ওর পরনে ছিল নীল শিরাভরণ। আর লোকজন, ওরা ছিল কয়েকজন পুরুষ নার্স, মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবার জন্য ঘরে ঢুকেছিল। হ্যাঁ, নিঃসন্দেহে তাই হবে। আমাকে জানালাটা খুলে দিতে বললেন তিনি। তাজা বাতাস, আহ কি যে ভালো লাগছে! পাখিগুলি গান গাইছিল। মা মুগ্ধ হয়ে গেলেন। পাখি? আমি চলে আসবার আগে মা আমাকে জানালেন, একটা অদ্ভুত ব্যাপার, আমার বাগালে আমি একটা হলুদ আলো অনুভব করছি। একটা ভারী সুন্দর আলো হলুদ কাগজের ভেতর দিয়ে আসছে, খুব আরামদায়ক। আমি ডক্টর পির কাছে জানতে চাই, অপারেশন কি সফল হয়েছে? হবে, যদি ওর অন্ত্রের মধ্য দিয়ে সব প্রবাহ আবার শুরু হয়। 2-3 দিনের মধ্যেই আমরা সেটা জানতে পারব। ডক্টর পিকে আমার পছন্দ হয়। তিনি অনর্থক গুরুগম্ভীর ভাব দেখান না। মার সঙ্গে তিনি কথা বলেন যেন মা একজন মানুষ। আমার প্রশ্নগুলির উত্তর তিনি দেন সহজভাবে। পক্ষান্তরে ডক্টর এন এর সঙ্গে আমার মোটেও বনে না। তিনি ছিলেন সপ্রতিভ। তার শরীর স্বাস্থ্য ছিল খেলোয়াড় জনচিত, শক্তিমান, আঙ্গিক আর শৈলী নিয়ে মুগ্ধ। প্রচুর উদ্যমের সঙ্গে তিনি মায়ের মধ্যে নতুন প্রাণ স্পন্দন জাগিয়ে তুলেছিলেন। কিন্তু মা তার কাছে ছিলেন একটা কৌতূহলোদ্দীপক এক্সপেরিমেন্ট, কোনো মানুষ নয়। তাকে আমাদের ভয় করত। মায়ের এক বৃদ্ধ আত্মীয়কে গত 6 মাস ধরে কোমার মধ্যে বাঁচিয়ে রাখা হয়েছে। মা আমাদের বলে দেন, আশা করি তোমরা আমাকে ওভাবে বাঁচিয়ে রাখবে না। ওটা একটা সাংঘাতিক ব্যাপার। যদি ডক্টর এন এর মাথায় ওই রেকর্ড ভাঙার ইচ্ছা ঢুকে থাকে, তাহলে তিনি একজন বিপজ্জনক প্রতিপক্ষ হবেন। রবিবার সকালে পুপেত কাতরভাবে আমাকে বলল, উনি মাকে একটা ঢুস দেবার জন্য ঘুম থেকে জাগিয়ে তুলেছিলেন, কিন্তু সেটা কাজ করেনি। কেন উনি মাকে কষ্ট দিচ্ছেন? পাশ দিয়ে যাবার সময় আমি ডক্টর এনকে থামালাম। উনি কখনো স্বেচ্ছায় আমার সঙ্গে কথা বলতেন না। আমি আবার ওকে মিনতি করলাম, মাকে কষ্ট দেবেন না। ক্রুদ্ধ কণ্ঠে তিনি বললেন, আমি ওকে কোনো কষ্ট দিচ্ছি না। যা করতে হবে আমি তাই করছি। নীল পর্দাটা উঠিয়ে দেয়া হয়েছে। ঘরের মধ্যে মনমরা ভাব এখন অপেক্ষাকৃত কম। মা নিজেই কয়েকটা কালো চশমা কিনিয়ে আনিয়েছিলেন। এখন আমি ঘরে ঢুকতেই তিনি তার চশমা খুলে আমার দিকে তাকিয়ে বললেন, আজ আমি তোমাকে দেখতে পাচ্ছি। তিনি ভেতরে ভেতরে ভালো বোধ করছিলেন। প্রশান্ত কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন, আমাকে একটা কথা বলো, আমার ডান দিকটা কি আছে? আমি বললাম, কি বলছো তুমি? অবশ্যই আছে। ভারী মজার।
ওরা গতকাল আমাকে বলেন যে আমাকে বেশ ভালো দেখাচ্ছে, কিন্তু ভালো দেখাচ্ছিল শুধু আমার বাঁ দিকটা। আমার মনে হচ্ছিল যে আমার ডান দিকটা সম্পূর্ণ ধূসর। আমার মনে হয় ডান দিক বলে আমার আর কিছুই নেই। আমি দুভাগে বিভক্ত হয়ে গেছি, কিন্তু এখন আবার একটু একটু করে ওটা ফিরে আসছে। আমিও ডান গাল স্পর্শ করলাম। কিছু টের পাচ্ছ? হ্যাঁ, কিন্তু স্বপ্নের মতো। আমি ওর বাঁ গাল স্পর্শ করলাম। এটা বাস্তব। ভাঙা উরু, অস্ত্রোপচারের ক্ষত, ড্রেসিং, টিউব, রক্তদান, শরীরে বিভিন্ন তরল পদার্থ ঢোকানো, সবই হয়েছে বাঁ দিকে। এজন্যই কি অন্য দিকটার অস্তিত্ব মুছে গিয়েছিল? আমি প্রত্যয়ের সঙ্গে বললাম, তোমাকে চমৎকার দেখাচ্ছে। ডাক্তাররা তোমার ওপর খুব খুশি। না, ডাক্তার এন খুশি নন। তিনি চান আমি যেন তার জন্য বায়ু ত্যাগ করি। আপন মনেই তিনি মৃদু হাসলেন। সেরে উঠে বাড়ি গেলে আমি ওকে এক বাক্স চকোলেট পাঠাবো। বায়ুচালিত তোষক ও ত্বক মাসাজ করে দিচ্ছে। ওর হাঁটুর খাজে প্যাড, তার উপর আংটা বসানো যেন চাদরের ঘষা না লাগে। আরেকটা ব্যবস্থায় ওর গোড়ালিকে টানা চাদরের স্পর্শ থেকে রক্ষা করা হয়েছে। কিন্তু এত সব সত্ত্বেও ওর শরীরের সর্বত্র বেডশোর দেখা দিতে শুরু করেছে। গেটে বাতে ওর কোমর অসাড়, ডান বাহুর শক্তি অর্ধেক কমে গেছে। বা বাহু ড্রিপ দেওয়ার জন্য শক্ত করে আটকানো। নাড়ানোর কোনো উপায় নেই। উনি বললেন, আমাকে তুলে বসাও। ওর নগ্ন শরীর আর আমাকে বিব্রত করে না। ওখানে আর আমার মা নেই, শুধু একটা যন্ত্রণা পীড়িত বেচারা দেহ শুয়ে আছে। তবু একটা ভয়ঙ্কর রহস্য আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। ড্রেসিংয়ের আড়ালে কোনো কিছু না দেখতে পেলেও আমার ভয় হলো আমি বুঝি ওকে ব্যথা দেব। আজ সকালে ওকে আবার ঢুস দিতে হলো। মাদমোয়াজেল লেবলকে তখন আমার সাহায্য নিতে হয়। আমি ভেজা ভেজা নীল চামড়ায় ঢাকা কঙ্কালটির বগলের নিচে আমার দু হাত দিয়ে ধরেছিলাম। মাকে যখন পাশ ফেরানো হয় তখন তার মুখ ও চোখ কুঁচকে গিয়েছিল। তিনি চিৎকার করে উঠেছিলেন, আমি পড়ে যাচ্ছি। তার মনে পড়ছিল ইতপূর্বে তার পড়ে যাবার কথা। তার পাশে দাঁড়িয়ে থেকে তার হাত ধরে আমি তাকে আশ্বস্ত করেছিলাম। এখন আমরা ওকে আবার উঠে বসালাম। সযত্নে তার চারপাশে বালিশ সাজিয়ে দিলাম। এক মুহূর্ত পরেই তিনি বললেন, আমি বায়ু ত্যাগ করেছি। আর একটু পরেই তিনি উচ্চকণ্ঠে বলে উঠলেন, জলদি, বেড প্যান। মাদমোয়াজেল লেবলয় এবং একজন লালকেশি নার্স ওকে বেড প্যানের উপর ওঠাতে চেষ্টা করলে উনি ব্যথায় চিৎকার করে ওঠেন। আমি দেখলাম ওর কাঁচা ঘা আর ধাতুর তীব্র কর্কশ আভা। আমার মনে হলো ওরা ওকে ছুরির প্রান্তের উপর বসাতে যাচ্ছে। রমণী দুজন ওকে এদিক ওদিক টানল। লালকেশি নার্সটির আচরণ ছিল রুক্ষ। মা চিৎকার করে উঠলেন। ব্যথায় তার শরীর টান টান হয়ে যায়। আমি বললাম, আহ, ওকে ছেড়ে দিন আপনারা। নার্সদের সঙ্গে আমি বাইরে বেরিয়ে এলাম। এতে কিছু যায় আসে না, ওকে বিছানাতেই করতে দিন। মাদমোয়াজেল লেবলা আপত্তি করলেন, এটা খুব অবমাননাকর, রোগীরা সইতে পারে না। লালকেশি বলল, তাছাড়া ওর সর্বাঙ্গ ভিজে যাবে, ওর বেডশোরের জন্য খুব খারাপ সেটা। আপনারা সঙ্গে সঙ্গে কাপড় বদলে দিতে পারেন। এ কথা বলে আমি মার কাছে ফিরে যাই। ওই লালকেশিটা একটা খারাপ মেয়ে। বাচ্চা মেয়ের গলায় কাতর কণ্ঠে মা বললেন। তারপর খুবই বেদনার্ত সুরে যোগ করলেন, তবু আমি কখনো নিজেকে একটা ছিঁচকাঁদুনে মেয়ে ভাবিনি। তুমি মোটেও তা নয়, আমি ওকে বললাম। আর তোমাকে বেডপ্যানের হাঙ্গামা করতে হবে না। ওরা চাদর বদলে দেবে, ওতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, মা বললেন। তারপর ভ্রু কুঁচকে মুখে একটা দৃঢ় সিদ্ধান্তের ভাব নিয়ে যেন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন ওইভাবে বললেন, মরা মানুষ নিশ্চয়ই তাদের বিছানাতেই ওটা করে। আমি অবাক হয়ে গেলাম। ওটা এত অবমাননাকর? আর মা, যার গর্বিত স্পর্শকাতরতা সবসময় কাঁটার মতো উঁচু হয়ে থাকত, এখন কিছুমাত্র লজ্জাবোধ করছেন না। এই ছিমছাম এবং আধ্যাত্মিকতা মণ্ডিত মহিলার আমাদের জান্তব দিক সম্পর্কে এ জাতীয় সিদ্ধান্ত নেয়ার মধ্যে এক ধরনের সাহসও পরিস্ফুট হয়। কাপড় বদলে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার গায়ে অ্যালকোহল ঘষে দেয়া হয়। এখন তাকে আরেকটা বেদনাদায়ক ইনজেকশন দেবার সময় হয়েছে। আমার মনে হয় তার শরীরে ইউরিয়া কমাবার জন্য, যা থেকে তিনি যথাযথ পরিমাণে মুক্ত হতে পারছিলেন না। ওকে খুব অবসন্ন দেখে মাদমোয়াজেল লেবলও ইতস্তত করছিলেন। মা বললেন, আমার জন্য যখন ভালো তখন দিয়ে দাও। আমরা আবার ওকে পাশ ফিরে শোয়ালাম। আমি ওকে ধরে রেখে ওর মুখের দিকে তাকালাম। সে মুখে ফুটে উঠেছে এক মিশ্র অনুভূতি, কাতরতা, সাহস, আশা এবং যন্ত্রণা।
আমার জন্য যখন ভালো, ভালো হয়ে উঠবার জন্য, মৃত্যুবরণ করবার জন্য, ক্ষমা চাইবার জন্য আমি যদি কাউকে কাছে পেতাম। পরদিন আমি শুনলাম যে বিকেলটা ভালোই কেটেছে। একজন তরুণ পুরুষ নার্স এসেছে মাদমোয়াজেল লেবলর জায়গায়। ফুফেত মাকে বলে, তোমার ভাগ্য খুব ভালো, তুমি একজন তরুণ সহৃদয় নার্স পেয়েছ। মা বলেন, হ্যাঁ, লোকটা বেশ ভালো দেখতে। তুমি মানুষ খুব ভালো চেনো? না, তেমন ভালো চিনি না। তার গলায় একটা স্মৃতিকাতরতার সুর ফুটে ওঠে। তোমার মনে কোনো খেদ আছে? মা হেসে উঠে বললেন, আমি আমার জ্ঞাতি সম্পর্কিত নাতনিদের সবসময় বলে থাকি, কোনো সোনামণিরা নিজেদের জীবনটা সবচাইতে ভালোভাবে কাজে লাগিও। আমি এখন বুঝতে পারছি কেন ওরা তোমাকে এত বেশি ভালোবাসে। কিন্তু ওরকম কথা তুমি কখনো তোমার মেয়েদের বলনি। আমার মেয়েদের? ওর গলায় হঠাৎ একটা কঠোর সুর লাগল। অবশ্যই না। ডক্টর পি ওর কাছে একজন ৮০ বছরের বৃদ্ধাকে নিয়ে এসেছিলেন। পরদিন উনি তার অপারেশন করবেন। মহিলা খুব ভয় পাচ্ছিলেন। মা তাকে উদ্দেশ্য করে একটা বক্তৃতা দেন, নিজের দৃষ্টান্ত তুলে ধরেন। সোমবার তিনি আমাকে কৌতুকের সুরে বললেন, ওরা আমাকে একটা বিজ্ঞাপনের মতো ব্যবহার করছে। তারপর উনি আমাকে জিজ্ঞেস করলেন, আমার ডান দিক ফিরে এসেছে কি? সত্যি আমার ডান দিক বলে কিছু আছে কি? আমার বোন বলল, অবশ্যই আছে, এই নাও নিজেই দেখো। মা আয়নার বুকে একটা অবিশ্বাস ভরা কঠোর ও ক্রুদ্ধ দৃষ্টি স্থির নিবদ্ধ করে বললেন, ওটা আমি? হ্যাঁ, তুমি তো ওখানে তোমার গোটা মুখটা দেখতে পাচ্ছ। ভীষণ সাদা। ওটা আলোর জন্য, আসলে তুমি গোলাপি। ওকে সত্যি বেশ ভালো দেখাচ্ছিল। মাদমোয়াজেল লেবলর দিকে তাকিয়ে মা হাসলেন। তারপর তাকে লক্ষ্য করে বললেন, এবার আমি তোমার উদ্দেশ্যে হেসেছি আমার গোটা মুখ দিয়ে। এর আগে আমার মুখে শুধু অর্ধাংশে হাসি ছিল। বিকালের দিকে তার মুখে আর কোনো হাসি ছিল না। তিনি বিস্মিত গলায় দোষ দেবার ভঙ্গিতে বললেন, আয়নায় যখন আমি আমার মুখ দেখছিলাম, তখন আমার মনে হয় আমি কি কুৎসিত দেখতে। আগের দিন রাতে শিরার মধ্য দিয়ে ড্রিপ দেওয়ার ক্ষেত্রে কিছু একটা গন্ডগোল হয়ে যায়। তখন টিউব টেনে বের করে আবার শিরার মধ্যে ঢোকাতে হয়। রাতের নার্স কাজটা ঠিকমতো করতে পারেনি। তরল পদার্থ ও চামড়ার নিচে ছড়িয়ে পড়ে। মা খুব ব্যথা পান। ওর নীল অসম্ভব ফোলা বাহু এখন কয়েক পরত ব্যান্ডেজে মোড়ানো। যন্ত্রটা এখন তার ডান বাহুর সঙ্গে যুক্ত। তার ক্লান্ত শিরাগুলির মধ্য দিয়ে কোনো রকমের শিরাম প্রবাহিত হচ্ছিল, কিন্তু প্লাজমা যাবার সময় তিনি কোকিয়ে উঠছিলেন। সন্ধ্যার দিকে তিনি তীব্র উদ্বেগে আক্রান্ত হলেন। আসন্ন রাতের কথা ভেবে তিনি ভীত হলেন। নতুন কোনো দুর্ঘটনা ঘটবে, ভীষণ ব্যথা পাবেন তিনি। উদ্বেগ ভরা মুখে তিনি মিনতি করলেন, ড্রিপের দিকে খুব খেয়াল করে চোখ রেখো। আর সেদিন সন্ধ্যায়ও তার বাহুর দিকে তাকিয়ে, যার মধ্যে এমন এখন একটা জীবন প্রবাহিত হচ্ছে যা রোগ এবং যন্ত্রণা ছাড়া আর কিছু নয়। আমি আবারও নিজেকে প্রশ্ন করলাম, কেন? নার্সিংহোমে আমি এটা নিয়ে বেশি ভাববার সময় পাইনি। মাকে থুতু ফেলতে সাহায্য করতে হয়, কিছু খেতে দিতে হয়, তার বালিশ কিংবা চুল ঠিক করে দিতে হয়, পা সরিয়ে দিতে হয়, ফুলদানিতে জল দিতে হয়, জানালা খুলে দিতে হয়, বন্ধ করতে হয়, ওকে খবরের কাগজ পড়ে শোনাতে হয়, ওর বুকের ওপর রাখা কালো ফিতায় ঝোলানো ঘড়িতে চাবি দিতে হয়। তার পরনির্ভরতার মধ্যে তিনি এক ধরনের আনন্দ পাচ্ছিলেন। তিনি সারাক্ষণই একটা না একটা কিছুর জন্য আমাদের মনোযোগ আকর্ষণ করতে থাকেন। কিন্তু বাড়ি ফেরার পর বিগত কয়েকদিনের সব ভয় ও আতঙ্ক একটা ভারী বোঝার মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়ত। আর আমাকেও কুরে কুরে খেতে থাকে একটা ক্যান্সার, অনুশোচনা। ওর অপারেশন করতে দিও না ওদের। আর আমি কিছুই নিবৃত্ত করতে পারিনি। আমি প্রায়ই দীর্ঘ যন্ত্রণায় ভুগতে থাকা রোগীদের কথাবার্তা শুনে, তাদের আত্মীয়দের ঔদাসীন্য ও সমবেদনার অভাব দেখে তাদের ওপর ক্রুদ্ধ হয়ে উঠেছি। আমি হলে ওকে মেরে ফেলতাম। আর প্রথম পরীক্ষার সময়ই আমি আত্মসমর্পণ করি। সমাজের নৈতিক নীতিমালার কাছে হার মেনে আমি আমার নিজের নীতিমালা বিসর্জন দিই। ছাত্র আমাকে বলেন, না, তোমাকে হারিয়ে দিয়েছে প্রযুক্তি, আর সেটা ছিল মারাত্মক। সত্যিই তাই। আপনি চাকায় আটকে যান, চাকা আপনাকে টেনে নিয়ে যায়। বিশেষজ্ঞদের রোগ নির্ণয়, তাদের ভবিষ্যৎবাণী, তাদের সিদ্ধান্তের সামনে আপনি অক্ষম হয়ে পড়েন। রোগী তাদের সম্পত্তি হয়ে যায়। যদি পারেন তাকে ওদের হাত থেকে সরিয়ে আনুন। ওই বুধবারে শুধু দুটো জিনিসের মধ্যে একটাকে বেছে নিতে হতো, অপারেশন অথবা যন্ত্রণাহীন মৃত্যু। মার মধ্যে তেজোদ্দীপ্তভাবে
জীবনের স্পন্দন ফিরিয়ে আনা হয়েছিল। ওর হৃদযন্ত্র ছিল শক্তিশালী। অন্ত্র অবরুদ্ধ হয়ে গেলেও তিনি অনেককাল বেঁচে থাকতেন। আর তখন তিনি ভোগ করতেন নরক যন্ত্রণা, কারণ ডাক্তাররা তাকে যন্ত্রণাহীন মৃত্যুবরণ করার অনুমতি দিতেন না। সেদিন সকাল 6টায় আমার ওখানে উপস্থিত থাকা উচিত ছিল, কিন্তু থাকলেও আমি কি এনকে বলতে সাহস করতাম ওকে মরতে দিন? আমি যখন তাকে মিনতি করে বলি ওকে দয়া করে কষ্ট দেবেন না, তখন আমি সে ইঙ্গিতই দিয়েছিলাম, কিন্তু নিজের কর্তব্যকর্ম সম্পর্কে সুনিশ্চিত একজন মানুষের তাবৎ ঔদ্ধত্য নিয়ে তিনি আমাকে তিরস্কার করেছিলেন। ওরা আমাকে বলতেন, তুমি হয়তো ওকে বেশ কয়েক বছরের জীবন থেকে বঞ্চিত করছো। আর আমি তখন পিছিয়ে আসতে বাধ্য হতাম। কিন্তু এইসব যুক্তি আমাকে শান্তি দিল না। আমি ভবিষ্যতের কথা ভেবে ভীষণ আতঙ্কগ্রস্ত হলাম। আমার বয়স যখন 15, তখন আমার মরিস কাকা পাকস্থলীর ক্যান্সারে মারা যান। আমি শুনেছি তখন তিনি দিনের পর দিন চিৎকার করে বলেছেন, আমাকে শেষ করে দাও, আমাকে আমার পিস্তলটা দাও, দয়া করো আমাকে। ডক্টর পি বলেছেন, ওকে কষ্ট দেয়া হবে না। কিন্তু তিনি কি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন? মৃত্যু আর যন্ত্রণার মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আমি আমার নিজেকে প্রশ্ন করলাম, তুমি ভালোবেসো এমন একজন লোক যদি তোমার কাছে নিষ্ফল আবেদন জানায়, দয়া করো আমাকে, তাহলে তুমি কেমন করে বেঁচে থাকতে পারবে? আর মৃত্যু যদি যেতেও, তাহলেও এসব ঘৃণ্য ছলনা। মা ভাবছেন আমরা বুঝি তার সঙ্গে আছি, তার পাশে আছি, অথচ আমরা তো ইতিমধ্যে আমাদেরকে তার ইতিহাসের ওপাশে দূরবর্তী স্থানে দাঁড় করিয়ে দিয়েছি। আমি এক অশুভ সবজান্তা সত্তা। আমি পর্দার পেছনে সব দৃশ্য দেখতে পাই। আর এদিকে মা দূরে, বহু দূরে, এক মানবিক নৈঃসঙ্গের মধ্যে যুঝে চলেছেন। ভালো হয়ে ওঠার জন্য তার দুর্দমনীয় ইচ্ছা, তার ধৈর্য, তার সাহস, সবকিছুর সঙ্গে ছলনা করা হচ্ছে। তার দুঃখ যন্ত্রণা ভোগের জন্য তিনি কোনো পুরস্কার পাবেন না। আমি আবার তার মুখটা দেখতে পেলাম। এটা যখন আমার ভালোর জন্য। হতাশভাবে আমি আমার পাপের জন্য কষ্ট ভোগ করতে থাকি। পাপের জন্য আমি দায়ী ছিলাম না, অথচ তা মোচনের কোনো পথ আমার সামনে খোলা ছিল না।